হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। কেমন আছো বলো সবাই? তো আমরা ডেলি 30 কোয়েশ্চেন সলভ করছিলাম, ঠিক আছে। ডে 1 সিরিজ কমপ্লিট হয়েছে, আজকে হচ্ছে ডে 2। গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা জ্বর। তো কিন্তু প্রমিস যখন করেছি ক্লাস তো নিয়ে আসতেই হবে ভাই। চলো শুরু করি। সেমিস্টার 3 ক্লাস 12-এর ক্লাস, খুব ইম্পর্টেন্ট ক্লাস। যারা ওয়ান শট দেখছো, ওয়ান শট দেখে কনসেপ্ট ক্লিয়ার করো, আর কনসেপ্ট ক্লিয়ার করার পরেই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে থাকো। যারা কমন গ্রুপে নেই তারা কমেন্ট গ্রুপে জয়েন হয়ে যাও। তো চলো শুরু করা যাক। আজকেও খুব ভালো ভালো কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন কিন্তু বাদ দেওয়া যাবে না। ওকে, দেখো আজ কি কি কোশ্চেন নিয়ে এসেছি দেখা যাক। দেখো কি বলছে, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক থেকেও নিয়েছি কোশ্চেন, আবার অন্য বই থেকেও নিয়েছি। হ্যাঁ, কোশ্চেন এই যে এইটা দেখেই বুঝতে পারছো যে তোমরা যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন এইগুলো। তো কিছু কোশ্চেন কোশ্চেন ব্যাংকেরও আছে, আবার কিছু কোশ্চেন অন্য জায়গার কোশ্চেনও আছে, ঠিক আছে। যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, যেগুলো মনে হয়েছে যে এগুলো আসতে পারে, এগুলো খুবই বারবার করে সলভ করা দরকার, আমি সেগুলোকে আগে করাবো। আর তারপরে যেগুলো মনে হবে যে না একটু আসার চান্স কম, সেগুলো শেষের দিকে করাবো। এখন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই সলভ করবো। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, 3 mm ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি? দেখো তলমাত্রিক ঘনত্ব মানে কি সেটা আগে বুঝতে হবে। মনে করো এটা একটা তোমাকে গোলক দিল, তো গোলকের একক ক্ষেত্রফলে যত আধান থাকবে সেটাই হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। তো গোলকের ক্ষেত্রফল কত? গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল তো তুমি জানো ভাই, 4πr², ঠিক কিনা? তাহলে একক ক্ষেত্রফলে আধান কত হবে? সিগমা ইকুয়াল টু Q/4πr², ঠিক। বেশ, তো কি বলছে, 27টা জলবিন্দু সংযুক্ত হয়ে গিয়েছে, বড় জলবিন্দু তৈরি করেছে। যারা ডে 1-এর ভিডিও দেখেছো তাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়েছি, যখনই এরকম মার্জ হয়ে যাবে দিয়ে বড় জলবিন্দু তৈরি করবে, তখন বড় জলবিন্দুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু অলওয়েজ হবে 27⁻1 ইন্টু স্মল আর, তাহলে 3 ইন্টু স্মল আর। ওকে, এইটা হচ্ছে বড় জলবিন্দুর ব্যাসার্ধ। আর ছোট ছোট জলবিন্দুর ব্যাসার্ধ কত? স্মল আর। এবার তোমাকে চেয়েছে কি σ1/σ2। বেশ, σ1/σ2 খুব ভাইটাল, ঠিক আছে। তো ছোট জলবিন্দুর ক্ষেত্রে আমি লিখছি Q/4πr², আর বড় জলবিন্দুর ক্ষেত্রে কি লিখবো দেখো, 4π3r তার স্কোয়ার ডিভাইডেড বাই 27টা কিউ জোড়া লেগে গিয়েছে, তাহলে কত হবে? 27 কিউ। ব্যাস ডান। তাহলে কিউ কাটলো, কিউ কাটলো, 4π কাটলো, 4π কাটলো। ওকে, আর স্কোয়ারও কেটে যাবে, তাহলে উপরে কত হবে? 9, আর নিচে কত হবে? 27। তাহলে 9 3 27, তাহলে 1/3 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 1:3। বলো, আশা করি ক্লিয়ার। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। বেশ, এবার চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটু বড় করে দিই, এটা বড় করে দিলে ভালো দেখা যাবে। দাঁড়াও, এটাকে একটু বড় করে দিই। দেখো এবার আশা করছি দেখা যাচ্ছে। দেখো কি বলছে, বলছে মিলিকানে তৈলবিন্দু পরীক্ষায় এনটি অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট একটি তেলের বিন্দু স্থির তড়িৎ ক্ষেত্রে স্থিরাবস্থায় রয়েছে। তেলের ঘনত্ব রো হলে বিন্দুটির ব্যাসার্ধ কি হবে? খুব ভালো একটা কোয়েশ্চেন। দেখো মিলিকানে তৈলবিন্দু পরীক্ষা যখনই তোমাকে বলবে তখন ভাববে যে কিছু তৈলবিন্দু এখানে আছে, আমি যদি কিছু তৈলবিন্দুকে এখানে ছেড়ে দিই ও তো নিচের দিকে পড়ে যাবে। এবার আমি যদি নিচে থেকে উপরের দিকে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে তড়িৎ ক্ষেত্র কি করবে? এদেরকে উপরের দিকে বল প্রয়োগ করে রাখবে, কারণ আমরা জানি F = QE। এখানে যদি আধান থাকে, এই পেনটাকে আমি যদি ছেড়ে দিই, পেনটা নিচের দিকে পড়ে যাবে। এবার এই পেনটাকে আমি পজিটিভ আধান দিয়ে দিলাম, ঠিক আছে, আর নিচে একটা পজিটিভ প্লেট রাখলাম, এই হাতটা মনে করো পজিটিভ প্লেট। তাহলে এ কি করবে? পেনটাকে বিকর্ষণ করবে। যতক্ষণ বিকর্ষণ করছে ততক্ষণ কিন্তু পড়বে না নিচের দিকে, আর যখনই প্লেটটাকে আমি সরিয়ে নেবো টক করে পড়ে যাবে। তাহলে কিছু ড্রপ বলো বা যাই বলো না কেন, সে উপরে এরকম করে স্টপ থাকার যে কন্ডিশন সেটা কি? সেটা হচ্ছে mg এর সঙ্গে F = QE ইকুয়াল হতে হবে। mg এর সঙ্গে QE ইকুয়াল হতে হবে। বেশ, এনটা অতিরিক্ত ইলেকট্রন আছে, তার মানে কিউ এর জায়গায় লিখতে পারি এন ইন্টু ই। স্যার এম কত? দেখো ভর হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব, আয়তন গণিত ঘনত্ব আর গণিত জি। এবার দেখো এই এমটা কিন্তু কতগুলোর ভর? এনটার ভর, তাহলে ইন্টু এন লিখবো। দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, কারণ এনটা তৈলবিন্দু বলেছে। এই যে মিলিকানের তৈলবিন্দু পরীক্ষায় এনটি অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট
একটি তেলের বিন্দু। ওহো, এনটি অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট একটি তেলের বিন্দু, তাহলে এইখানে এনটা হবে না, কারণ তেলের বিন্দুটা তো একটাই, তাই না? ওকে, তো চেয়েছে কি ভাই? চেয়েছে বিন্দুটির ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ যখনই বলবে, এখানে তুমি দেখতেই পাচ্ছ আর কিউব আছে, এইটা তো হবে না, এইটাও হবে না, কারণ এদের মাথায় হাফ আছে। এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে কি হবে? আর ইকুয়াল টু, দেখো, এন ই ডিভাইডেড বাই পাই রো জি। ওকে, এন পাই রো জি, এন পাই রো জি, ওপরে 3, ওপরে 4, নিচে 3 টু দি পাওয়ার 1/3। ভুল করলাম? বের করছি কি বাবা? আমি বের করছি আর, ওপরে 3 হবে নিচে 4 হবে না, এইদিকে গেলে ওপরে 3 হবে নিচে 4 হবে। দেখো 3NEE বাই 4 পাই রো জি, 3NEE বাই 4 পাই রো জি। দেখো আশা করি ক্লিয়ার, ডান। চলো নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে। আর দূরত্বের ব্যবধানে থাকা দুটি সমমানের আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান F, যদি আধান দুটির মান অর্ধেক এবং তাদের ব্যবধান দ্বিগুণ করা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কি হবে? খুব ভালো একটা কোশ্চেন এখানে দেওয়া আছে। কি বলছে দেখো, দুটো সম আধানের মধ্যে ক্রিয়াশীল বল জেনারেলি কি হয়? F সমান কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আমি যদি সিজিএস এ নিই, ঠিক আছে? তো কি বলেছে এবার, এফ ড্যাশ যখন আমি লিখছি, কি লিখবো দেখো, বলছে যে আধান দুটির মান অর্ধেক, আধান দুটির মান অর্ধেক মানে Q/2 ইন্টু Q/2 ডিভাইডেড বাই দূরত্ব কি করা হয়েছে? দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2r, তার স্কোয়ার। তাহলে Q²/4 ইন্টু 1/4r স্কোয়ার, তাহলে কেটে কুটে গেল, তাহলে 1/16। তার মানে F/16 আগে যা ছিল তার 1/16, তার মানে কি F/16। কি কেটে দিলাম বলো তো? কিছুই কাটবে না, Q²/r² থাকবে, এটা r স্কোয়ার, তাই না? এবার Q²/r² মানে তো F, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? F/16। দেখো আশা করি ক্লিয়ার, ডান। F/16, ব্যাস, কিচ্ছু না ভাই, Q1Q2/r², কুলম্বের সূত্র ব্যবহার করেছি, কুলম্বের সূত্র ব্যবহার করেছি, কিচ্ছু করিনি আর। ওকে, তারপরে দেখো কি বলছে, কত সংখ্যক ইলেকট্রন, আচ্ছা এটা আমি ইরেজ করে দিলাম, ডান, বেশ। বলছে কত সংখ্যক ইলেকট্রন 1.6 গ্রাম ভরের একটি ধাতব মুদ্রা থেকে তুলে নিলে মুদ্রাটি ঊর্ধ্বমুখী 10⁹9 নিউটন পার কুলম মানে তড়িৎ ক্ষেত্রে ভাসবে। এই তোমাকে শিখিয়ে দিয়েছি, যখনই বলবে কোনো কিছু ভাসছে, ঠিক আছে, এটা মুদ্রা, নিচের দিকে কি কাজ করছে? এমজি, উপরের দিকে কাকে কাজ করতে হবে? কিউই। এমজি সমান যদি কিউই হয়ে যায় তাহলে কিন্তু এটা ভাসবে এখানে, আর যদি না হয় তাহলে ভাসবে না। তাহলে কি বলবো? এমজি মানে কত? এমজি মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻3। কারণ কি, আমি গ্রামকে কেজি করে নিলাম, কারণ এসআই যেতে হবে, সিজিএস থেকে এসআই যেতে হবে। ওকে, বেশ। আর জি কত? জি তো ভাই 9.8, কিছু বলে দেয় নাই যখন 9.8 ধরি, বেশ 9.8 ধরি। 10 ধরে নিলেও হতো, 10ই ধরি, বাদ দাও, ঝামেলায় গেলাম নাই, 10ই ধরলাম। ইকুয়াল টু কিউই ইকুয়াল টু এমজি হতে হবে, তবে দাঁড়িয়ে থাকবে। তাহলে কিউ কত? জানি না, কিউ লিখে দিলাম, আর ই হচ্ছে 10⁹9। ব্যাস, তাহলে এখানে তুমি একটা জিনিস পাবে যে কিউ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻³ বাই 10⁹9। তাহলে 1.6 ইন্টু 10⁻9, 10, 11, 12 -12, এইটা হচ্ছে। চলো দেখা যাক, তাহলে ফাইনালি কিউ ইকুয়াল টু আমি পেলাম 1.6 ইন্টু 10⁻12। বেশ ভালো কথা। ওরা বলছে একটি ধাতব মুদ্রা থেকে কতগুলো ইলেকট্রন তুলে নিলে, ধাতব মুদ্রাটায় যদি এই সংখ্যক আধান থাকে, মানে এত কুলম্ব আধান যদি থাকে, তাহলে ওই মুদ্রাটা দাঁড়িয়ে থাকবে। এত কুলম্ব মানে কটা ইলেকট্রন? এত কুলম্ব তার মানে কটা ইলেকট্রন? এত কুলম্ব আছে, তার মানে 1.6 ইন্টু 10⁻12 কে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করে দেবো। কেন স্যার, কি করলেন এটা? কেন, আমরা কি জানি? আমরা জানি কিউ সমান এন ই, তাহলে এন বের করতে দিয়েছে, এন সমান কি Q/E, কিউ তো পেয়ে গেছি, তাহলে এন পেয়ে গেলাম। এন কত? 1.6 কেটে দাও, ওপরে চলে গেল এটা -19, ঠিক আছে। 12 থেকে 19 থেকে কত বাদ দিলে 12 হয়? 12 বার কয়ে 19, 12, 12, 12 আর 7 19, তাহলে 10⁻7, তাহলে 10⁻7, ঠিক আছে। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 10⁻7। দেখো আশা করি ক্লিয়ার, ডান।
তাহলে এতগুলো ইলেকট্রন আমি যদি তুলে নিই তাহলে ওই মুদ্রাটা বাতাসে ভেসে থাকতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে তোমাদের জন্য ওয়েট করে। নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, একটি ধারক একটি ব্যাটারিকে আহিত করতে পারে। ঠিক আছে, বিবৃতি, প্রথম বিবৃতি বলছে একটি ধারক একটি ব্যাটারিকে আহিত করতে পারে। আর দ্বিতীয় বিবৃতি কি বলছে? দ্বিতীয় বিবৃতি বলছে একটি ধারক একটি বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহের কারণ হতে পারে। কোনটা ঠিক কোনটা ভুল? দেখো, আমি সবসময় ব্যাটারি থেকে ধারককে চার্জ করতে পারবো, কিন্তু ধারক থেকে ব্যাটারিকে চার্জ করতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রথমটা ভুল। একটি ধারক একটি ব্যাটারিকে আহিত করতে পারে না, ভুল। উল্টোটা পারবো, ব্যাটারি দিয়ে ধারককে আহিত করতে পারবো, উল্টোটা নয়। ঠিক আছে, একটি ধারক একটি বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের কারণ হতে পারে, অবশ্যই হতে পারে। আমি যখন কোনো একটা ইলেকট্রনিক্স গ্যাজেটের অ্যাক্রসে কোনো একটা ধারক লাগিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ধারক কি করে? আধান সংরক্ষণ করে রাখে। তো তুমি যখনই কোনো একটা ইনস্ট্রুমেন্টের দুপাশে লাগিয়ে দেবে একটা ধারককে, ওর মধ্যে যেটুকু আধান আছে সেইটুকু আধান দিয়ে ও কিন্তু কিছুক্ষণ চালিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহের কারণ তো হতেই পারে না, কারণ ওটা তো একটা এনার্জি স্টোর করছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা ঠিক, তাহলে কেবলমাত্র দ্বিতীয়টা হচ্ছে সত্য। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 কি বলছে? প্রদত্ত সংস্থাটি তুল্য ধারকত্ব কি হবে? আমি জানি না ছবিটা তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছ। দেখো, এইটা হচ্ছে ছবিটা, এই যে এই ছবিটা। তো বলছে এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্ব কি হবে? এই রকম যখন থাকবে না, এই পুরোটাই তো একটাই তার মানে এই বিন্দুগুলা সবার একই বিন্দু, তার মানে গোটাটাই বি বিন্দু, আর এইটা এক এ বিন্দু। তাহলে সবার প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত একই, সবার প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত একই। যদি এরকম হয় তাহলে সেটা সমান্তরাল সমবায়ী, আর সমান্তরাল সমবায় ধারকত্ব যোগ হয়ে যায়। তাহলে 3 আর 3 6, 7 8 9, তাহলে উত্তর কত হবে? 9C। ব্যাস, 9C। একটা যদি এই যে সব করে যোগ করে দিলাম, কারণ সমান্তরালে তো যোগ হয়ে যায় সিম্পলি, তাই না? দেখো তারপরে কি বলছে, বলছে দুটি গোলকের একটি পরিবাহী স্প্রিং দিয়ে চিত্রের ন্যায় যুক্ত করা হলো, সংস্থাটির ধারকত্ব কি হবে? দেখো একটা কথা বলি, যখন তুমি এই দুটো গোলককে একটা স্প্রিং দিয়ে যুক্ত করে দিয়েছো না, তখন এইটার বিভব যা এইটার বিভবও তাই। তাহলে ভেতরের গোলক আর বাইরের গোলকের বিভব কিন্তু একই, তাহলে জায়গাটা একটা সমবিভবের মতো হয়ে গেছে। তাহলে সমবিভবের মতো যদি হয়ে যায়, তাহলে এই বাইরের বাইরের গোলকটাই কিন্তু পুরো সিস্টেমটাকে এখানে তুলে ধরবে। তার মানে ভেতরের গোলকটার জন্য আমি সেই রকম কোনো ধারকত্ব পাবো না, যা পাবো বাইরেরটার জন্য, কারণ ভেতরটা তো সবটাই সেই একই বিভব দাঁড়িয়ে গিয়েছে। তাহলে আমার ঠিক মনে হবে যেন বাইরের এই পরিবাহীটাই কিন্তু এখানে বিভব তৈরি করেছে। বোঝা গেল কি বললাম? ভেতরেরটার এখানে কোনো ভ্যালুই নাই, কারণ যেহেতু তুমি বিভবটাকে সেম করে দিয়েছো, তুমি বিভবটাকে সেম করে দিয়েছো, তাহলে বিভবের কোনো পরিবর্তনই হচ্ছে না। তাহলে বিভবের যদি পরিবর্তন না হয়, তাহলে বাইরের গোলকে যা ভেতরের গোলকে যায়, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে বাইরের গোলকের ধারকত্ব কত হবে? আমরা তো করেছিলাম, যারা ধারকত্ব ওয়ান শট দেখোনি অবশ্যই দেখে নেবে। কোন একটা গোলকের ধারকত্ব হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে ধারকত্ব হবে 4π এপসাইলন নট ইন্টু আর। তাহলে এখানে বাইরেরটার জন্যই নেবো শুধু, তাহলে 4π এপসাইলন নট ইন্টু বি। তারপরে কি বলছে দেখো, চারটি ধারকের ধারকত্ব C1 C2 C3 C4 প্রদত্ত লেখচিত্রগুলি থেকে ধারকগুলির ধারকত্ব ক্রমানুসারে সাজাও। দেখো এখানে একটা জিনিস ভাবো, আমরা জানি C সমান Q/V। আমি যদি Q ভার্সেস V এর একটা গ্রাফ নিই, QV, তাহলে যার নতি বেশি হবে তার ধারকত্ব বেশি হবে। কিন্তু গ্রাফটা Q ভার্সেস V, আমি আবারও বলছি গ্রাফটা কিন্তু Q ভার্সেস V, এখানে উল্টে দিয়েছে, V ভার্সেস Q দিয়েছে। তার মানে Q ভার্সেস V তে ট্যান থিটা সমানই হচ্ছে C Q/V। ঠিক আছে, তার মানে থিটা বাড়লে C বাড়বে, কিন্তু উল্টো করলে থিটা কমলে C বাড়বে। তাহলে থিটা কম কার? স্যার এইটা থিটা কম। আর কারো কি থিটা কম? আর একজনের আছে। কোশ্চেনটা টুইস্ট আছে বিশাল। এই দেখো, এইটা Q এইটা V, এখানে আবার উল্টে দিয়েছে VQ VQ VQ, এখানে QV। তার মানে আমি এখন এই অ্যাঙ্গেলটা নেবো, এইটা 60 হলে এইটাও 30। ঠিক আছে, তাহলে এরও অ্যাঙ্গেল 30, এরও অ্যাঙ্গেল 30, এটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে এই দুজনার ধারকত্ব সেম হবে। ঠিক আছে, তাহলে এইটা হবে না, এইটা হবে না, না এটা হতে পারে C1 = C4, এটা হতে পারে। তাহলে C1 = C4, এটুকু তো ভাই আমরা ক্লিয়ার। এখনই কি বললাম? V ভার্সেস Q গ্রাফে নতি বাড়লে ধারকত্ব কমবে, তাহলে এর ধারকত্ব সব থেকে বেশি এই দুজনার। তারপরে কম কার? যার 45, আরো কম কার? যার 60। তাহলে অ্যান্সার এইটা। ব্যাস হয়ে গেল।
নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 9, খুব ভালো করে পড়বে। কোশ্চেন নাম্বার 9 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো করে কোশ্চেনটা পড়ো। কি বলছে, পরিবাহীর মধ্যে দিয়ে আধান প্রবাহের সঙ্গে, হ্যাঁ, মানে আধান কিভাবে প্রবাহিত হচ্ছে তার একটা সমীকরণ দিয়েছে, সময়ের সঙ্গে কিভাবে আধান চেঞ্জ হচ্ছে। দেখো কি না, কিউ ইকুয়াল টু দিস এটি মাইনাস বিটি স্কোয়ার বাই 2 প্লাস সিটি কিউব বাই 6। তো পরিবাহীর মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহের মান কত হবে? খুব ভালো একটা কোশ্চেন অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাকে কিউ বলে দিয়েছে, যে বলছে সর্বনিম্ন কারেন্ট কত হবে। দেখো ভাই, তুমি তো প্রথমে কারেন্টটা জানো না, তাহলে আগে আইটা বের করো। আই ইকুয়াল টু কত হবে, ডি কিউ ডিটি, ডেরিভেটিভ চালিয়ে দাও। তাহলে এ মাইনাস 2 বিটি বাই 2 প্লাস 3 সিটি স্কোয়ার বাই 6। তাহলে 2 2 কেটে গেল, 3 2 6, ডান। তাহলে তুমি কি পেয়ে গেলে বলো তো, এ মাইনাস বিটি প্লাস সিটি স্কোয়ার বাই 2। তুমি কারেন্ট পেয়ে গেলে, তুমি কারেন্ট পেয়ে গেলে। কিন্তু ওরা সেটা জানতে চায়নি, বলছে সর্বনিম্ন কারেন্ট কত। দেখো, সর্বোচ্চ মানে বা সর্বনিম্ন মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। এটা আশা করি তোমরা ম্যাথে শিখেছো, চরম অবম মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। তাহলে কারেন্টের সর্বনিম্ন মান, তাহলে কারেন্টের ফার্স্ট ডেরিভেটিভ করো টাইমের রেসপেক্টে। দেখে নাও, এ ডেরিভেটিভ 0 কারণ এ কনস্ট্যান্ট, এইখানে পড়ে থাকবে মাইনাস বি, আর এইখানে পড়ে থাকবে 2 সিটি বাই 2, 2 2 কেটে গেল। তাহলে কি থাকলো, ইকুয়াল টু মাইনাস বি প্লাস সিটি ইকুয়াল টু 0। তাহলে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হয়ে যাবে বি বাই সি, টি ইকুয়াল টু হয়ে গেল বি বাই সি, ডান। ঠিক আছে, তাহলে এই সময়ে, এই যে সময়টা পেলাম টাইম, এই সময়ে কারেন্ট মিনিমাম, কিন্তু মিনিমাম কারেন্টটা কত সেটা বলো। তাহলে আগে কারেন্টের ইকুয়েশনে তোমাকে যেতে হবে। কারেন্টের ইকুয়েশন কোনটা, এইটা। এই ইকুয়েশনে নিয়ে গিয়ে টিটাকে বসিয়ে দাও। তাহলে কত হবে দেখে নাও, এই যে এই ইকুয়েশনে নিয়ে গিয়ে তুমি টিটাকে বসিয়ে দাও। তাহলে আই সমান কত পাবে, তাহলে আই সমান দেখো তুমি পেয়ে যাবে, আই সমান তুমি পেয়ে যাবে এ মাইনাস বি ইন্টু টি, টি মানে হচ্ছে গিয়ে বি বাই সি, প্লাস সি ইন্টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ব্যাস, তাহলে এ মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস বি স্কোয়ার বাই সি, তাহলে এ হলো অ্যান্সার ইজ এ। কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে, এই টুটাকে বাদ দিয়েছি আমি, 2 হবে একটা, তাহলে এখানেও 2 হবে। বেশ, তাহলে এ মাইনাস বি স্কোয়ার বাই 2 সি, এক থেকে হাফ বাদ দিচ্ছি, তাহলে মাইনাস হাফ, তাহলে এ মাইনাস বি স্কোয়ার বাই 2 সি। ব্যাস, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে অ্যান্সার দেখো ক্লিয়ার, কি করলাম ভালো করে দেখে নাও, কি করলাম খুব ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখো প্রথমে আমি আই বের করেছি ডিকিউডিটি করে, তারপরে আবার ডেরিভেটিভ করেছি আইকে সর্বনিম্ন মান পাওয়ার জন্য। ঠিক আছে, সর্বনিম্ন মান কোথায় পাবো, সেই কারেন্টের ভ্যালুটা বের করে নিলাম, আর সরি টাইমটা বের করে নিলাম। সেই টাইমটা নিয়ে গিয়ে আমি যখন আবার কারেন্টের ইকুয়েশনে বসালাম, তখন আমি কারেন্ট পেয়ে গেলাম। ব্যাস, এইটাই হচ্ছে আই মিনিমামের ভ্যালু, এইটাই হচ্ছে আই মিনিমাম। চলো ডান, তাহলে এ মাইনাস বি স্কোয়ার বাই 2 সি, অপশন ডি, অপশন ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, চলো কি বলছি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। ভালো ভালো কোয়েশ্চেন আছে আজকে, আজকে খুব ভালো ভালো কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে আর ব্যাসার্ধের একটি অপরিবাহী রিং এর উপর অসীম সংখ্যক বিন্দু আধান রাখা আছে। একটা রিং আছে, তো এই রিং এর উপর অসীম সংখ্যক তুমি আধান রেখে দিয়েছো, ছোট 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 এরকম আধান রেখে দিয়েছো, অসীম সংখ্যক, প্রচুর, কিউ কিউ বাই 2 কিউ বাই 4 ডট 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 ইনফিনিটি। যদি রিংটি ওমেগা কৌণিক বেগে আবর্তিত হয়, তাহলে তুল্য প্রবাহ মাত্রা কত হবে। দেখো একটা রিং, তার মধ্যে আধান আছে, সে পাই 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 করে ঘুরছে, তাহলে কারেন্ট কত হবে। আর যাই হোক, আমি এটা জানি যে আই সমান কিন্তু কিউ বাই টি, কিউ বাই, এবার পর্যায়কাল মানে কত, পর্যায়কাল মানে হচ্ছে 2 পাই আর বাই ভি, পর্যায়কাল মানে হচ্ছে 2 পাই আর বাই ভি। দেখো ক্লিয়ার কিনা, ঠিক আছে। এখানে এইটা না নিয়ে এটা কেন নেব, ভুল নিচ্ছে একটু। যখন এটা ঘুরছে, আমি তো একটা ফর্মুলা ক্লাস 11 থেকে বের করতে পারি। কোন ফর্মুলা বলো তো, ক্লাস 11 থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে টি সমান 2 পাই বাই ওমেগা। এটা তোমরা জানো, ওমেগার সঙ্গে টি এর রিলেশন, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে কিউ টি এর জায়গায় কি লিখবো বলো তো বাবা, 2 পাই বাই ওমেগা। তাহলে কি পেলে,
কিউ ওমেগা বাই 2 পাই। কিন্তু স্যার আপনি একটা জিনিস ভুল করছেন। কি ভুল করছি? এখানে অনেকগুলো আধান আছে স্যার, এই আধানগুলোকে যোগ করুন। এটা তো শুধু কিউ লিখলে ভুল হবে, এটাকে আমি তাহলে কিউ ড্যাশ কিউ ড্যাশ কিউ ড্যাশ নিলাম। চলো এইবার আমি মোট আধানটা বের করি। মোট আধান কিউ ড্যাশ ইকুয়াল টু কি বলেছে, কিউ প্লাস কিউ বাই 2 প্লাস কিউ বাই 4 প্লাস কিউ বাই 8 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা একটা ইনফাইনাইট সিরিজ, অসীম সিরিজ, ঠিক আছে। তো এটা যোগফলের সূত্র কি কি দেখো, প্রথম টার্ম লিখলে, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস এদের মধ্যে কমন ডিফারেন্স, কমন যে গ্যাপটা সেটা দেখো হাফ করে, ব্যাস। ঠিক আছে, কি বললাম, ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস কমন ডিফারেন্স। ঠিক আছে, আমি এটাকে কিউটাকে কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটাকে আরো ভালো করে আমি তোমাকে বোঝাতে পারবো, একটু ওয়েট করে যাও। আমি কিউটাকে নিয়ে নিলাম না, ঠিক আছে, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ডট, ব্যাস হয়ে গেল। এইবার সিরিজটার অ্যান্সার লিখছি, দেখো আমি কিউটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ফার্স্ট টার্ম 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কমন ডিফারেন্স কত, হাফ করে, সব কটাকে দেখো হাফ করে গুণ করেছে, হাফ করে গুণ করলেই আবার 1/4 1/8 এরকম হয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এখানে 2Q। তাহলে তুমি আধান পেয়ে গেলে 2Q। তাহলে আই সমান এবার আমি লিখবো, তাহলে আই সমান কত পাবো, আই সমান যেটা পাবো কিউ ড্যাশ বাই কিউ ড্যাশ ওমেগা বাই 2 পাই। তাহলে কিউ ড্যাশ তো পেয়ে গেলাম 2Q, তাহলে 2Q ওমেগা বাই 2 পাই, 2 2 কেটে গেল, তাহলে কিউ ওমেগা বাই পাই। দেখো ঠিক আছে, ভালো করে দেখে নাও। তাহলে প্রথমে আমি কিউ ড্যাশটা বের করলাম, মানে সবার যোগফল, তারপরে আমি সেটা আই এর ইকুয়েশনে নিয়ে গিয়ে বসালাম, কিউ ওমেগা বাই পাই। খুব ভালো কোশ্চেন অ্যান্ড অ্যাডভান্স লেভেল কোশ্চেন, কিউ ওমেগা বাই পাই। দেখো কিউ ওমেগা বাই পাই, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। সব কোশ্চেন ব্যাংকের কোশ্চেন এগুলো তোমরা সব ওই পেজটাই পেয়ে যাবে। প্রথমেই যেটা প্রথম একদম ভিডিও শুরুতেই ওই যে পেজটা লেখা ছিল, আমার মনেও পড়ছে না এক্সাক্ট, ওই পেজে তোমরা সব পেয়ে যাবে এই কোশ্চেনগুলো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন কি বলছে একটু দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে একটু দেখা যাক। খুব ভালো ভালো কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে। কোশ্চেন নাম্বার 11, এই কোশ্চেন নাম্বার 11টা মারাত্মক লেভেল কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, কি বলছে দেখো, দেখো বলছে এক্স এবং ওয়াই বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কি হবে। এইটা হচ্ছে এক্স বিন্দু, এইটা হচ্ছে ওয়াই বিন্দু, তো এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কি হবে। দেখো এইটুকুর মধ্যে বলা আছে 48, তাহলে এইটুকু জানি আমি, আমাকে এটা বার করতে হবে, এটা বার করতে হবে, এটা বার করতে হবে, সব গোটাকে যোগ করে দেবো, আমি অ্যান্সার পেয়ে যাব। কিন্তু স্যার কি করে বের করবেন, চলো দেখি একটু। দেখো এইটুকুর মধ্যে ভোল্টেজ বলেছে 48 ভোল্ট, আর রোধ কত, 24 আর 8 সমান্তরালে আছে, তাহলে 24 গণিত 8 বাই 24 প্লাস 8, তাহলে 24 গণিত 8 বাই 24 আর 8 কত, ও দরকারও নাই, এত খাটবই না, আমি কেন খাপার মতো খাটছি, আরও আমি ইজি প্রসেস শিখিয়ে দেবো তোমাদেরকে, আরও ইজি প্রসেস শিখিয়ে দেবো, দরকার নেই। দেখো 20 আর 8, এটা একটু জুম করে দিই, তাহলে আরো ভালো বোঝাতে পারবো। এই দেখো, দেখো 20 আর 8, এই যে সরি 24 আর 8, 24 আর 8, 24 আর 8, 24 এক ক্রসে কত, 48 ভোল্ট, তাহলে এইদিকে কারেন্ট কত, 48 বাই 24, কারণ ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে কত কারেন্ট যাচ্ছে, তাহলে এইদিকে কারেন্ট যাবে 48 বাই 24 মানে 2 অ্যাম্পিয়ার। এটা 48 বাই 8, 8 6 48, 6 অ্যাম্পিয়ার, 6 আর 2 কত যোগ করলে, 6 আর 2 যোগ করলে 8, ঠিক আছে, 6 আর 2 যোগ করলে 8 অ্যাম্পিয়ার কারেন্ট, তো 8 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে যাচ্ছে। এবার এই তিনটের সমান্তরাল সমবায়ে রোধ কত হবে দেখে নাও, 1/20, 1/20, চলো 1/20 প্লাস 1/30 প্লাস 1/60, তো 60 লস আগে হলো, এটা 1 বাই আর ইকুয়াল টু, তাহলে হচ্ছে কি 20 3 60, 30 2 60, 60 1 60, 3 4 5 আর 1 6, 6 10 60 মানে 1/10, তাহলে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হলো 10 ওহম, ব্যাস। তাহলে তুমি এই তিনজনার রোধ পেয়ে গেলে 10 ওহম, এই 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 6 আর 2 8 অ্যাম্পিয়ার, তাহলে 10 8 80, তাহলে এইটুকুর মধ্যে বিভব পার্থক্য কত পেয়ে গেলে 80, ডান। আশা করি এটুকু ক্লিয়ার। ওই 8 অ্যাম্পিয়ার যাচ্ছে আবার 3 এর মধ্যে দিয়ে, তাহলে 3 8 24, বিভব পার্থক্য 24, আবার ওই 8 অ্যাম্পিয়ার 1 এর মধ্যে দিয়েও গিয়েছে, মানে 8 1 8,
তাহলে বিভব পার্থক্যগুলো আমি বের করে নিলাম। এবার যোগ করে দাও। 24 80, 24 80 48 8, 24 80 48 8 যোগ করো, অ্যান্সার চলে আসবে। দেখো 24 আর 80 কত, 8 9 10, তাই তো, মানে 104। 104 আর 48, 104 আর 40 কত বলো, 104 আর 40 144, ঠিক আছে। 144 আর 8 কত হবে, 50 52, 52 ঠিক। আর 152 আর 8 কত হবে, 160। তাহলে অ্যান্সার হয়ে গেল 160 ভোল্ট। ব্যাস, আশা করি ক্লিয়ার। ভালো করে ভিডিওটাকে স্টপ করে আবার একবার দেখো, বুঝে যাবে। খুব ভালো একটা কোশ্চেন, ওকে, খুব ভালো একটা কোশ্চেন। প্রথমে কিছুই না, আমি মোট কারেন্ট বের করলাম, এই রোধ গোটাকে বের করলাম, এর মধ্যে ভোল্টেজ ড্রপ বের করলাম, এর মধ্যে ভোল্টেজ ড্রপ, এর মধ্যে ভোল্টেজ ড্রপ, কারণ কারেন্ট তো সেই একই কারেন্ট যাচ্ছে, তাই না? ঠিক আছে, ওকে ভাই, ওকে। চলো এবার নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো। বর্তনীটি তুল্য রোধ 10/3, 7 ওহম মানের রোধটির মধ্যে দিয়ে কোনো প্রবাহ যায় না। কোনটা ঠিক কোনটা ভুল? দেখো 2/3 যা হবে, 4/6 তাই হবে। হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল, যারা হুইস্টন ব্রিজ এখনই অবশ্যই, আচ্ছা এইটার আমি এখনো ওয়ান শট দিইনি, ঠিক আছে। কারেন্ট ইলেকট্রিসিটির ওয়ান শট আমি এখনো দিইনি, দিয়ে দেবো কারেন্ট ইলেকট্রিসিটির ওয়ান শট, ঠিক আছে, খুব তাড়াতাড়ি চেষ্টা করব। এইটা পি ধরবে, এইটা কিউ ধরবে, এইটা আর ধরবে, এইটা এস ধরবে। তাহলে আমি কি লিখবো, প্রথমেই দেখে নেবো যে পি বাই কিউ সমান আর বাই এস হচ্ছে কি 2/3 4/6, হ্যাঁ স্যার হচ্ছে, কারণ 2/3 2/3 হলো, আবার 4/6 মানেও 2/3, হ্যাঁ স্যার হচ্ছে। যদি হয় তাহলে তুমি ভেবে নেবে এইটা থাকাও যা না থাকাও তাই। ডান। এবার করো, বর্তনীটি তুল্যরোধ 10/3, দেখি 3 আর 2 5, 6 আর 4 10, উপরে 5 নিচে 10 সমান্তরালে আছে। তাহলে 5 গণিত 10 বাই 5 প্লাস 10 15, তাহলে কত হবে 8 ড্যাশ 5 3 15, হ্যাঁ, তাহলে তুল্য রোধ হয়ে যাবে 10/3। ঠিক আছে স্যার, বিবৃতি 1 কারেক্ট, ঠিক আছে, আর এটা কারেক্ট। আর 7 ওহম মানের রোধটির মধ্যে দিয়ে কোনো প্রবাহ যায় না, একদম কারেক্ট, কারণ পি বাই কিউ সমান আর বাই এস মিলে গেছে। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। চলো এবার নেক্সট কোশ্চেন, চলো দেখি কি ওয়েট করছে তোমাদের জন্য নেক্সট কোশ্চেন। দেখো আমার যেগুলো মনে হয়েছে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি কিন্তু সেইগুলোই তোমাদেরকে আগে সলভ করাবো, বারবার বলেছি, ঠিক আছে। তাই এরকম ভেবো না যে পুরোপুরি পেজ আমি সলভ করাচ্ছি কোশ্চেন ব্যাংকের, এরকম কিন্তু না। যে কোশ্চেনগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে, আমি সেই কোশ্চেনগুলোই তোমাদের সলভ করাচ্ছি, ঠিক আছে। কারণ সব কোশ্চেন কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড নয়, এটা বুঝতে হবে। কারণ তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া নেই, তোমাদের 1 ঘন্টা টাইম দেবে, তা মানে 1.5 ঘন্টা টাইম দেবে, তার মানে তুমি নিট অ্যান্ড ক্লিন 1 ঘন্টা 10-15 মিনিট পাবে সলভ করার জন্য। তাই এক্সামিনার কিন্তু কোশ্চেনগুলো ঠিক সেইভাবেই, হ্যাঁ, তোমাকে দেবে। তাই এটা বুঝতে হবে যে কেমন কোশ্চেন আসবে, ঠিক আছে। আনতাবড়ি সব সলভ করে গেলাম তা কিন্তু হবে না, একটু বুঝে শুনে চলতে হবে এই এক্সামটা, মানে সেমিস্টার সিস্টেমে। এর আগে অসুবিধা ছিল না, কিন্তু এই সেমিস্টার সিস্টেম খুব ভাইটাল, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, আর রোধের একটি সুষম রিং এর ওপর এ ও বি দুটি বিন্দু, সি রিং এর কেন্দ্র এবং এ সি বি ইকুয়াল টু থিটা, তো এ ও বি বিন্দুর মাঝে তুল্য রোধ কি হবে? দেখো এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, আশা করি তোমাদের কাছে চিত্রটা ক্লিয়ার, ঠিক আছে। তো তোমাকে ছবিটা কেমন দিয়েছে, এইরকম একটা ছবি তোমাকে দিয়ে দিয়েছে, এইরকম একটা ছবি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। কি বলছে কি না, এখান থেকে ডট 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 এটা ভাগ করে দেওয়া হয়েছে, এটা থিটা, এখানে একটা এ বিন্দু, এখানে একটা বি বিন্দু, তো এই এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কি হবে? দেখো এই গোটাটা রোধ বলে দিয়েছে ওরা, গোটাটা রোধ বলে দিয়েছে আর, ঠিক আছে। তাহলে এইটুকুনি রোধ কত, এই যে এইটুকুনি রোধ কত, এইটুকুনি রোধকে আমি ধরলাম R1, আর উপরটাকে ধরলাম R2। তুমি বলবে দেখুন স্যার গোটাটার রোধ হচ্ছে আর, তার মানে একক দৈর্ঘ্যের রোধ কত, আর বাই 2 পাই আর, বা আর বাই 2 পাই, যদি থিটা দিয়ে ধরি 2 পাই অ্যাঙ্গেলের জন্য মানে 360 ডিগ্রির জন্য আর, তাহলে একক অ্যাঙ্গেলের জন্য কত, আর বাই 2 পাই, তাহলে থিটার জন্য কত, আর বাই 2 পাই ইন্টু থিটা, এইটা হচ্ছে R1। R2 কত, আর মাইনাস আর থিটা বাই 2 পাই, তাহলে আর কমন নিয়ে নিলাম 1 মাইনাস থিটা বাই 2 পাই। ডান, আশা করি ক্লিয়ার। এইবার এইটা এবং এইটা সমান্তরালে আছে, এইটা এবং এইটা সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে তুল্য রোধের ফর্মুলা তুমি তো জানো কি হবে, আর ড্যাশ ইজ ইকুয়ালস টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। চলো কি হচ্ছে দেখা যাক। R1 তো আমি পেয়ে গেছি, আমি R2ও পেয়ে গেছি, যখন গুণ করব তখন গুণ তো করব, গুণটাই হচ্ছে সমস্যা।
দেখা যাক, বুঝলে? লিখি আগে। তাহলে এইটা হলো আর থিটা বাই 2 পাই, আর এইটা কত? এটা হচ্ছে একটা আর আছে 1 - θ/2 পাই, নিচে হবে দুটো যোগফল। যখন তুমি এই R1 আর R2 যোগ করবে না, দেখো r θ/2 পাই এখানেও আছে, r θ/2 পাই এখানেও আছে, কেটে পালিয়ে যাবে। তাহলে শুধুমাত্র নিচে আর পড়ে থাকবে, কারণ তুমি তো যোগ করছো এইটাকে আর এইটাকে, ঠিক আছে? তো একটা কেটে পালিয়ে যাবে, শুধুমাত্র আর পড়ে থাকবে। তাহলে আর যদি পড়ে থাকে, একটা আর তুমি কেটে দাও, তাহলে ফাইনালি কি পাচ্ছ বলো তো? ফাইনালি তুমি যেটা পাচ্ছ, r θ/2 পাই 1 - θ/2 পাই। বলো, আশা করি ক্লিয়ার। বেশ, এখান থেকে তুমি এটাকে লসাগু করে দাও, তাহলে r θ/2 পাই ইন্টু 2 পাই মাইনাস θ/2 পাই। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল r θ/4 পাই স্কোয়ার ইন্টু 2 পাই মাইনাস থিটা। r θ/4 পাই স্কোয়ার ইন্টু 2 পাই মাইনাস থিটা। r θ/4 পাই স্কোয়ার ইন্টু 2 পাই মাইনাস থিটা, অপশন এ। কেমন লাগলো বলো কোশ্চেনটা? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো একদম ঠিকঠাক কোশ্চেনগুলো তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, যদি এই সিরিজটা কমপ্লিট করাতে পারি, যদি 900টা কোশ্চেন কমপ্লিট করাতে পারি, আশা করছি তোমাদের প্রিপারেশনটাকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে যেতে পারবো। একদম নিট জেইর কোশ্চেন সলভ করাচ্ছি ভাই, মানে যেগুলো একদম টপ কোশ্চেন, যেগুলো মনে হচ্ছে আসবে, হ্যাঁ, আমি সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি এবার কি ওয়েট করছে তোমাদের জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আরে यार, দেখো কি বলছে কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? চিত্রে পি এবং কিউ বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? ভালো করে দেখবে কোশ্চেনটা। একটা চিত্র দেওয়া আছে, তো বলছে পি এবং কিউ বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি হবে। এটা একটু জুম করে দিলাম, ভালো করে দেখো। ছবিটা দেখতে পাচ্ছ? এই যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পি বিন্দু, এইটা হচ্ছে কিউ বিন্দু। তো এদের মধ্যে বিভব প্রভেদ কি হবে? দেখো, এদের মধ্যে যদি বিভব প্রভেদ তুমি বের করতে চাও, তো তোমাকে এখানে কোন ফর্মুলা ইউজ করতে হবে বলো তো? তোমাকে এখানে কেসিএল ইউজ করতে হবে। কি করে একটু বলি, দেখো সব থেকে বেস্ট হবে কেসিএল কেভিএল ইউজ করে অঙ্কটা করার। ধরে নাও, আমি ধরে নিচ্ছি ভি পি কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু ভি। তার মানে তুমি বলবে এইটা ভি আর এইটা জিরো, এইটা ভি এটা জিরো। বেশ, তাহলে যখন তুমি এই রাস্তা দিয়ে আসছো, তখন তুমি বলবে দেখুন স্যার, আমি এই রাস্তা দিয়ে আসার সময় মাঝে একটা 20 ভোল্ট পড়ছে আর একটা 10 ওহম পড়ছে। এই রাস্তা দিয়ে আসার সময় কেউ পড়ছে না, শুধু একটা 10 ওহম পড়ছে। তাহলে আমি যদি এই দিকে ধরে নিই কারেন্ট I1, তাহলে তুমি কি বলবে যে স্যার I1 সমান উপরে ভি, আমি ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ আসছি, পজিটিভ থেকে নেগেটিভ এলে আমার লস মাইনাস হবে, মনে রাখবে। ভালো একটা ট্রিক বলে দিলাম। তাহলে ভি মাইনাস 20 ডিভাইডেড বাই 10, কারণ আমরা জানি আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর। যখন আমি সেকেন্ড সার্কিটে আসছি, তখন এটা হবে I2, তখন কি হবে ভি বাই 10। যখন থার্ড সার্কিটে আসছি I3, কি হবে ভি প্লাস 50 ডিভাইডেড বাই 20। ব্যাস। কারণ কেন স্যার প্লাস নিলেন? কারণ এখানে নেগেটিভ থেকে পজিটিভ এসেছি, নেগেটিভ থেকে পজিটিভ এলে আমার গেন। ওকে, ব্যাস হয়ে গেল। আশা করি ক্লিয়ার বন্ধু, আশা করি ক্লিয়ার। এবার তুমি বলবে দেখুন স্যার সবই ঠিক আছে এখানে, কিন্তু আমি ভি কি করে পাবো? এখানে কেসিএল কি বলছে, কিরচফস কারেন্ট ল বলছে কোন একটা জাংশনে মোট কারেন্টের যোগফল 0। কোন একটা জাংশনে মোট কারেন্টের যোগফল 0। তাহলে এখানেও আমি 0 পাবো। তাহলে কি বলবো? আমি এখানে বলবো I1 প্লাস I2 প্লাস I3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তুমি যখন এটাকে যোগ করে 0 করে দেবে, কি আসছে দেখো। তাহলে তুমি লিখবে ভি মাইনাস 20/10, ভি মাইনাস 20/10 প্লাস ভি বাই 10 প্লাস ভি প্লাস 50/10 ইকুয়াল টু 0। তাহলে তুমি এখান থেকে, সরি এটা 10 নয়, এটা 20 হবে না, এটা 20 আছে, 20। বেশ, এত দূর ভাই এলো। এরপরে কি হবে? এরপরে কি হবে, এক কাজ করো, এখানে লসাগু হবে 20,
তো লসাগু যেহেতু 20 হবে, 20টাকে ওইদিকে পাঠিয়ে 0 করে দিলাম। 10 2 20, তাহলে 2v মাইনাস 40 প্লাস 10 2 20 মানে 2v প্লাস v প্লাস 50 ইকুয়াল টু 0। বেশ, 2v 2v 4v 4v আর v 5v, তাহলে এখানে এলো 5v, ঠিক আছে, 5v প্লাস মাইনাস 40 প্লাস 50 মানে 10 ইকুয়াল টু 0। 5v প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে v সমান কত? v সমান 10/5, তার মানে 2 ভোল্ট, মানে মাইনাস 2 ভোল্ট। স্যার মাইনাস কেন এলো? স্যার মাইনাস কেন এলো, এটা একটা গুড কোশ্চেন। দেখো বলি মাইনাস কেন এলো। আমি ধরেছিলাম এইটা ভি, এইটা 0, তবেই তো ভি মাইনাস 0 মানে ভি, ঠিক আছে, কিছুই না। মাইনাস হওয়া মানে আমি যেটা ধরেছি তার উল্টো হবে। আমি এটাকে ভি ধরেছি, এটাকে ভি ধরেছি, এটাকে 0 ধরেছি, এইটা ভি হবে, ওইটা 0 হবে, ব্যাস, মানে কারেন্টের ডাইরেকশনটা উল্টে যাবে। দরকার কি, আমি অ্যান্সার পেয়ে গেছি ভাই, আর এইটা নিয়ে কাজ, ব্যাস, বিয়োগ প্রভেদ হয়ে গেল 2 ভোল্ট। বলো, আশা করি ক্লিয়ার বন্ধু, আশা করি ক্লিয়ার। যে টাইপের কোশ্চেনগুলো আমি করে দিচ্ছি, এই টাইপের কোশ্চেনগুলো ভুলবে না, ভালো করে মনে রেখে দেবে এই কোশ্চেনগুলো, ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভালো করে মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আরে কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 বলছে ডি ব্যাসের একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তারটির মধ্যে ইলেকট্রনগুলির তাড়নাবেগ ভিডি। এখন তারটির ব্যাস d/4 করা হলে এর মধ্যে ইলেকট্রনগুলির তাড়নাবেগ কত হবে? দেখো ইলেকট্রনের তাড়নাবেগ বা বিচলন বেগ একই জিনিস, বা ইংরাজিতে বলে ড্রিফট ভেলোসিটি। তো তার ফর্মুলা আগে তোমাকে জানতে হবে। ফর্মুলা হচ্ছে ভিডি ইকুয়াল টু I/NEA, ঠিক আছে। এটা একটা তার, এই তারের ক্ষেত্রফলটাকে, মুখের ক্ষেত্রফলটাকে আমরা এ বলি, আর ইলেকট্রন ঘনত্বটাকে আমরা এন বলি, ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, ওকে, নো প্রবলেম। তাহলে ভিডি ভ্যারিজেস 1/a, তার মানে ভিডি ভ্যারিজেস 1/πr², মানে r², ঠিক আছে। এবার বলছে ব্যাস d/4 করা হলে ব্যাসার্ধও d/4 হয়ে যাবে, ব্যাসার্ধও d/4 হয়ে যাবে। তাহলে এটাকে যদি তুমি ডি ছিল মানে আর ছিল ধরে নিচ্ছি, তাহলে r/4 যদি করো তাহলে এখানটা কি পাবে? r/4 করছো এটাকে, তার মানে r/4 এর স্কোয়ার, তার মানে r²/16, r²/16। তাহলে এই 16টা উপরে উঠে যাবে, তুমি কি লিখবে তখন? 1/r²/16, তাহলে 16টা উপরে উঠে যাবে, তার মানে হয়ে যাবে 16/r²। তাহলে 16 গুণ বাড়বে, তাহলে 16 ভিডি অ্যান্সার হয়ে যাবে। দেখো আশা করি ক্লিয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে 16 ভিডি। এবার চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, প্রদত্ত চিত্রানুযায়ী এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? দেখো এখানেও ওই একই কেস যেমন করালাম, যখনই এরকম বলবে না, যখনই এরকম বলবে তুমি এরকম লিখবে, এইটা ভি এ, এইটা ভিবি, তাহলে আমি লিখবো কি? ভিবি, প্রথমে লিখে নিলাম। দেখো কারেন্ট যাচ্ছে এই দিকে, তুমি আসছো এই দিকে, ভিবি টাক 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 টাক। কারেন্টের উল্টো দিকে যদি আসো তাহলে রোধ পেরোনোর সময় পজিটিভ হবে। কেন পজিটিভ হবে বলো তো? মনে করো কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এই দিকে উচ্চ বিভব, এই দিকে নিম্ন বিভব, কারেন্ট এই দিকে যাচ্ছে আর তুমি হাঁটছো এই দিকে, তাহলে তোমার গেন হচ্ছে তুমি নিম্ন থেকে উচ্চতে যাচ্ছ, তার মানে তোমার গেন, তাহলে এটা প্লাস হবে। তাহলে দেখো বেশ, কিন্তু যখন ব্যাটারি টপকাবে না, তখন মাথায় রাখবে স্যার বলেছিল ব্যাটারি টপকানোর সময় নেগেটিভ থেকে পজিটিভ মানে আমার লাভ, ঠিক আছে। তাহলে +7, বেশ, 3 অ্যাম্পিয়ার যাচ্ছে 2 এর মধ্যে দিয়ে, তার মানে 3 2 6, তাহলে আমার গেন মানে +6, বেশ। আবার দেখো নেগেটিভ থেকে পজিটিভ মানে আবার আমার গেন +8, আবার 3 অ্যাম্পিয়ার যাচ্ছে 1 এর মধ্যে দিয়ে, ভি ইকুয়াল টু IR, তাহলে 3 1 3, তাহলে +3। আবার 9 ভোল্টের নেগেটিভ থেকে পজিটিভ আসছি, তার মানে আবার আমার গেন, তার মানে 9, দ্যাট ইজ ইকুয়ালস টু সরি, দ্যাট ইজ ইকুয়ালস টু VA। ব্যাস, এইবার তুমি VA মাইনাস VB বের করে দাও, তাহলে VA মাইনাস VB দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো 7 আর 8 15, 15 15 আর 6 হচ্ছে কি 21, 21 22 23 24, 24 আর 9, 24 আর 9 কত হবে? 24 আর 9 হবে 33, 33 ভোল্ট। ব্যাস অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, 33 ভোল্ট, VA মাইনাস VB, ব্যাস। তাহলে আমি একটু জিনিসটা আর একটু এলাবোরেটলি বুঝিয়ে দিই। ধরে নাও
এরকম আছে। তো এইদিকে কত কারেন্ট যাচ্ছে, এইদিকে মনে করো কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এইটা আছে 2 ওহম, এইটা আছে 3 ভোল্ট, এইটা আছে 4 ওহম, এইটা আছে মনে করো 5 ভোল্ট, এরকম করে দিয়ে দিয়েছি তোমাকে। ঠিক আছে, এটা তুমি লিখেছো VA, এটা তুমি লিখেছো VB। তাহলে এবার যখন তুমি লিখছো, দেখো এটাতে বুঝিয়ে দিচ্ছি, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। তুমি লিখলে VB মাইনাস, মাইনাসটা প্লাস, সেটা বুঝিয়ে দিচ্ছি। নেগেটিভ থেকে পজিটিভে আসছো, তো কি বললাম, নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে তোমার লাভ প্লাস 5। দেখো 2 অ্যাম্পিয়ার যাচ্ছে কার মধ্যে, 4-এর মধ্যে দিয়ে, তাহলে 2 4 8, কিন্তু কারেন্টের অপোজিটে তুমি হাঁটছো, মানে তোমার গেন, তাহলে প্লাস 4 2 8। নেগেটিভ থেকে পজিটিভ, ভাই তোমার আবার গেন প্লাস 3 দাও, আবার দেখো 2 2 4, মানে তোমার আবার গেন প্লাস 4 ইকুয়াল টু VA। ব্যাস, তাহলে VA মাইনাস VB কত হবে, তাহলে VA মাইনাস VB দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো 5 8 9 10 11, 11 আর 5-এ 11 আর 5-এ 16, 16 17 18 19 20, তাহলে 20, তাহলে এটা হয়ে গেল 20 ভোল্ট। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, ডান হবে। তো শিখিয়ে দিলাম কিভাবে এই ধরনের কনসেপ্ট তুমি মানে কিভাবে এই প্রবলেম সলভ করবে, কি না কি বৃত্তান্ত। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আমি জানি আজকে 30টা কোশ্চেন হলো না, শরীরের কন্ডিশন খুব খারাপ, তা সত্ত্বেও ভিডিওটা আমি বানিয়েছি। ঠিক আছে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকদিন 30টা করে কোশ্চেন নিয়ে আসবো, তো একদিন দুদিন এদিক ওদিক একটু একটু হবে, বাট চেষ্টা করবো প্রত্যেকদিন 30টা করে কোশ্চেনই কভার করার। তাই ভিডিওটা আমি আজকেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।